বেঁচে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। দেউচা পাঁচামির থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দিচ্ছিল, তখন ঘরে বসে আপনারা মজা দেখেছিলেন। শুভেন্দু অধিকারী একটা হচ্ছে ভাঁওতাবাজ, 420, একটা দুশ্চরিত্র। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ, বাংলাদেশের সঙ্গে লড়াই, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, নাকি বাংলাদেশ দখল, এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আশা করছি আমার পুরো ভিডিওটি না দেখে কোনো প্রকার মন্তব্য করবেন না দয়া করে। যদি ভালো না লাগে শুরু থেকেই আশা করছি স্কিপ করে চলে যাবেন। আর যদি আমার কথাগুলো শুনে আপনি আপনার মতামতটি জানান, আশা করছি আপনার মতামতটিও হয়তোবা অনেকের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, যেটি হচ্ছে যে বরাবরই বলা হতো যে ভারত এবং বাংলাদেশ বন্ধু রাষ্ট্র এবং 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারতের বিশেষ অবদান আছে। আচ্ছা, কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত বর্তমান সময়ে কেন বাংলাদেশের বিরুদ্ধে তারা কথা বলছেন, বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে কেন তারা অপপ্রচার চালাচ্ছেন, কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অনেক বেশি নাক গলাচ্ছেন, এবং ভারতীয় কিছু গণমাধ্যম কেন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালাচ্ছে, ভারত কেন এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে আমরা যেটি দেখছি গত 5ই আগস্টের পর থেকে কিন্তু এক প্রকার বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে ভারতের অপপ্রচার কিংবা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা অব্যাহত রেখেছে। তো এবং বিশেষ করে সংখ্যালঘুদের নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হচ্ছে। এবং এখন যদি বলতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সরকারকে উদ্দেশ্যমূলক ভাবে এবং এই সরকারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে, জামাতকে জড়িয়ে, বিভিন্ন দলকে জড়িয়ে, বাংলাদেশের মুসলমানকে জড়িয়ে জঙ্গিবাদে পরিণত করার চেষ্টা করছে। কিন্তু আমার কথা হচ্ছে সংখ্যালঘুকে অবলম্বন করে বাংলাদেশকে জঙ্গিবাদে পরিণত করার যে প্রচেষ্টা চলছে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে যদি জঙ্গিবাদ করা হয় তাহলে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তারা তো বাংলাদেশেরই নাগরিক, তাই না? তো বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধেও কিন্তু এটি এক প্রকার অপপ্রচার চালানো। কারণ আমি মনে করি যে বাংলাদেশে যে যে ধর্মেরই থাকুক না কেন, আমরা যে ধর্মেরই থাকি না কেন, সবাই কিন্তু বাঙালি। তো সংখ্যালঘুদের এই নামটা ব্যবহার করে যে অপপ্রচারগুলো করছে, কিংবা আমি মনে করি যে সংখ্যালঘুদের জন্য যদি তাদের মায়া হয় তাহলে এই সংখ্যালঘুরা কারা? এই বাংলাদেশের নাগরিক। আর বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে কথা বলা মানে সংখ্যালঘুদের বিপক্ষেও কথা বলা, কারণ তাদেরকে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে সকল ধর্মের মানুষ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই তাদের জীবন ধাপিত হবে এবং এই দেশে বসবাস করবে। তো সেই প্রেক্ষাপটে আমরা যেটা দেখছি যে ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন এক একটা অপপ্রচার তারা চালাচ্ছে এবং বারবার প্রতিটি ভিডিওতে কিন্তু বলা হয় জঙ্গিবাদ, জঙ্গিবাদ, জঙ্গিবাদ। তো জঙ্গিবাদটি বলে আসলে আমি আপনাদের কাছে যদি একটু প্রশ্ন রাখি যে এই জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করে কি আসলে বাংলাদেশের সংখ্যালঘুদের পক্ষ নিয়ে কথা বলা, তাহলে কি বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ভারতীয় যারা কথা বলছেন, সবাই তো বলছেন না, নিশ্চিত আমি বলতে পারি ভারতীয় যারা সুশীল সমাজের মানুষ আছে, যে কোনো ধর্মের মানুষ আছে, অবশ্যই তারা শান্তিপ্রিয় এবং সকল দেশের মানুষের জন্য শান্তি কামনা করেন। কিন্তু মুষ্টিবদ্ধ কিছু নেতা, ভারতীয় কিছু নেতা কিংবা চ্যানেল, তারা কেন এই ভুল তথ্য, ভুল ব্যাখ্যাগুলো দিচ্ছে, সেই প্রেক্ষাপটে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে ভারত আসলে বাংলাদেশের বন্ধু কিনা, কিংবা ভারত যে ধরনের কার্যক্রমগুলো বাংলাদেশের বিরুদ্ধে তারা চালাচ্ছেন, এই বিষয়গুলোর প্রেক্ষাপটে আসলে তারা কতটুকু বাংলাদেশের বন্ধু এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, এইটি নিয়েও আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারত তাদের ভিসা কার্যক্রম একদমই বন্ধ রেখেছে এবং যেটি বলা হচ্ছে যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে
তারা তাদের নিরাপত্তার জন্য এই সকল ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। সেটি নিয়েও আপনাদেরকে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে আসলে কি বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে বাংলাদেশের পর্যটকদের জন্য কিংবা বাংলাদেশের নাগরিকদের জন্য তাদের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে? আমরা না হয় বাংলাদেশ থেকে ভারতে গেলাম না, কিন্তু আজকে দেখেন ভারতে কিন্তু একটি প্রতিবাদ শুরু হয়ে গেছে। ভারতের কিছু কিছু রাজ্যে, যে রাজ্যগুলো পুরোপুরি বাংলাদেশের উপর নির্ভরশীল, কারণ একটি বিষয় কিন্তু সত্য, সেটি অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশের মানুষ বিগ হার্টেড, তারা পয়সা খরচ করতে জানে, তারা কৃপণ না, তাদের কারণে দেখেন, যদি আজকে ত্রিপুরার কথা বলি, কলকাতার কথা বলি, সেই ত্রিপুরা কলকাতা কিন্তু হাহাকার পড়ে গেছে। কেন হাহাকার পড়ে গেছে? এবং সেখানে আমরা যদি প্রত্যেকটা ব্যবসায়ীর সাক্ষাৎকার দেখি, সেখানে কিন্তু বারবার বলছে যে আজকে ত্রিপুরার মানুষ, আজকে এই কলকাতার মানুষ, আজকে নিউ মার্কেট এলাকা সবকিছু একটি শ্মশানে পরিণত হয়েছে। তো সেটি কি ভারতের সরকারের চোখে পড়ে না? কিংবা যারা আসলে ভারত থেকে ভুয়া তথ্য প্রচার করছেন যে সকল গণমাধ্যম, তাদের কি চোখে পড়ে না? অবশ্যই আমি মনে করি তারা ভারতের শত্রু। কারণ একটি বিষয় দেখেন যে আজকে এই যে পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে, আমরা যখনই ইউটিউবে ঢুকছি তখন বারবার দেখছি ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে যে আমরা দেখছি যে এর আগে চট্টগ্রাম দখল দিয়ে দিচ্ছে কিছু গণমাধ্যম, কক্সবাজার দখল দিয়ে দিচ্ছে কিছু গণমাধ্যম, তারপরে ফেনী দখল দিয়ে দিচ্ছে কিছু গণমাধ্যম, নোয়াখালী দখল দিয়ে দিচ্ছে কিছু গণমাধ্যম, রংপুর দখল দিয়ে দিচ্ছে কিছু গণমাধ্যম। বাংলাদেশকে দখল করার আসলে কি ভারতের টার্গেট আছে এরকম কিছু? বা বাংলাদেশের সঙ্গে ভারতের এই যে ডিভাইডেড, এই যে তর্ক বিতর্ক, এই যে সাংঘর্ষিক যে বিষয়টি, একে অপরের সঙ্গে কাদা ছোড়াছুড়ি, এটির মূল কারণ কি হতে পারে বলে আপনাদের মনে হয়? আরেকটি বিষয় আমি এই ভিডিওটির মাধ্যমে ভারতীয় যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে ভারতের কিছু মুষ্টিবদ্ধ যে গণমাধ্যমগুলো প্রচার করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর প্রচুর পরিমাণে নির্যাতন হচ্ছে, অবিচার হচ্ছে, ওরা সুবিচার পাচ্ছে না। আপনারা যারা ভারতবাসী আছেন, যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে বসবাস করেন, যারা রেগুলার বাংলাদেশে আসা যাওয়া করতেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে, এবং আপনার এই কমেন্ট এবং আপনার এই জাস্টিফাই এবং আপনার এই তথ্যটি কিন্তু আমি মনে করি অনেকটা প্রতিবাদ স্বরূপ হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কেউ যদি তার আত্মীয় স্বজনের খোঁজখবর নিয়ে থাকেন বা খোঁজখবর রেখে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন যে আপনার বাংলাদেশে থাকা কোন আত্মীয়টি খারাপ আছে, কার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, কার ক্ষতি করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি সরকারের সমালোচনা করতে পারেন কোনো নেগেটিভ যদি কোনো কিছু চোখে পড়ে, কিন্তু সমষ্টিগতভাবে আপনি বাংলাদেশকে অবমাননা করে, বাংলাদেশকে ছোট করে, বাংলাদেশকে জঙ্গিবাদ বানানোর যে প্রচেষ্টা, সেটি কেন? কারণ আজকে আমি মনে করি যে বাংলাদেশ ভারতের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক, এবং বাংলাদেশের প্রতি বছর দেখেন 15 থেকে 16 লক্ষ পর্যটক বা বাংলাদেশের মানুষ ভারতে আসা যাওয়া করে, এবং এর ফলে কিন্তু ভারতের অনেকগুলো রাষ্ট্র বাংলাদেশের পর্যটকদের উপর নির্ভরশীল। তো সেটি যদি হয়, সেখানে আপনারা কেন ডিভাইড তৈরি করছেন? এটি নিয়ে আমার একটি প্রশ্ন। তো আমি মনে করি যে আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, বা আজকে দেখেন প্রথমে আমরা দেখলাম যে বাংলাদেশে ভারত দখল করে ফেলতেছে, এখন দেখছি আরাকান আর্মিদের উপর, অর্থাৎ মায়ানমার দখল করে ফেলতেছে, সেটিও এখন প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে। তো ভিউয়ার্স, আমার যে মূল বিষয়টি হচ্ছে, আমি মনে করি যে ধর্মেরই হোক না কেন, আমরা সবাই মানুষ, যে রাষ্ট্রের মানুষই হোক না কেন, আমরা কিন্তু মানুষ। আর আমি মনে করি বাংলাদেশের আপনারা যারা ভারতের যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, তারা যদি বাংলাদেশের সংখ্যালঘুদের ভালো চান, তাহলে অবশ্যই আমি মনে করি সঠিক তথ্য দিয়ে প্রচার করা উচিত।
এবং আপনারা যখন ভুয়া তথ্যগুলো প্রচার করছেন, আপনারা ভুয়া তথ্যের মাধ্যমে যখন গুজব রটাচ্ছেন, তখন কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে অন্যান্য ধর্মের যারা আছে তাদের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি কিন্তু দিনের পর দিন তৈরি হচ্ছে। এক ধর্মের মানুষের সঙ্গে আরেক ধর্মের মানুষের একটি দূরত্ব তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনি যারা আসলে অপপ্রচার চালায় তারা শুধু বাংলাদেশের শত্রু না, যারা বাংলাদেশের সংখ্যালঘু আছে তাদেরকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তো ভিউয়ার্স, এটি নিয়ে আপনাদের মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।